নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী রয়েছি আপনাদের সঙ্গে এক বিশেষ টক শোতে। আগামীকাল ভারত নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির। গোটা ভারতবাসী কাল চোখ রাখবে দুবাইয়ের স্টেডিয়ামে ভারত নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচের দিকে। অবশেষে 12 বছর পর কি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতবে? প্রতীক্ষার অবসান কি হবে ভারতবাসীর? এই নিয়ে কিন্তু গোটা দেশ রয়েছে আশায় বুক ভাবছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই ভারত কিন্তু পর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, একটিতে জিতেছে, একটিতে রানার্স আপ, এবং এই নিয়ে 3 নম্বর আইসিসি টুর্নামেন্টের একেবারে ফাইনালে ভারত। কি হবে আগামীকাল? ভারত কি জিতবে? 12 বছরের প্রতীক্ষার অবসান কি ঘটবে? আজকে আমরা কথা বলবো কালকের সেই দুর্ধর্ষ ম্যাচ নিয়ে। আমার সাথে রয়েছে স্যান্দন টিভির ক্রীড়া সম্পাদক শরদ চক্রবর্তী। দাদা, প্রথমেই আপনাকে স্বাগত স্যান্দন টিভির পর্দায়। নমস্কার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। এর আগে আমরা দেখেছি যে ভারত এই নিয়ে 3 নম্বর পর আইসিসির টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিকে তাকালে দেখা যায় ওয়ার্ল্ড কাপের আগে সবগুলো ম্যাচেই ভারত জিতেছে। একেবারে শেষ ম্যাচে, মানে ক্রুশিয়াল ম্যাচে, ফাইনাল ম্যাচে ভারত হেরে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিরও একই অবস্থা, ভারত সেমিফাইনাল অবধি সবগুলো ম্যাচ জিতেছে, কিন্তু ফাইনালে ভারত নিউজিল্যান্ডের ম্যাচের জন্য ভারতীয় প্লেইং 11 কতটা প্রস্তুত? একেবারেই প্রস্তুত। ভারতীয় প্লেইং 11 এবং ভারতীয় দল প্রস্তুত আরও একটা আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রত্যেকটা ম্যাচই নতুন করে হয়, এই ফাইনালটাও নতুন করে হবে। ভারতীয় দল এবং নিউজিল্যান্ড দল দুটো এমন জায়গায় রয়েছে যে কেউ জিততে পারে। নিউজিল্যান্ড শুধু বোলিং সাইডে একটু দুর্বল আমাদের তুলনায়, ভারতের তুলনায়। ভারতেরও স্ট্রেংথ যে মানে মেইন স্ট্রাইক বোলার বুমরা নেই এই টুর্নামেন্টে, এটা একটা মাইনাস পয়েন্ট। যদিও ভারতীয় স্পিনাররা খুব ভালো বল করছেন এবং মোহাম্মদ সামিও খুব ভালো বল করছেন, তো সেদিক থেকে বোলিংয়ে আমরা একটু এগিয়ে আছি, এই অ্যাডভান্টেজটাই শুধু আমাদের রয়েছে। বাকি ওদের ব্যাটিং স্ট্রেংথ তো মন্দ না, বেশ ভালো ওরা, আমাদেরও তো একেবারে সলিড ব্যাটিং স্ট্রেংথ। তো সব মিলিয়ে ম্যাচটা, এই ধরনের ম্যাচ, ফাইনাল ম্যাচ 50-50 হয়, এখানে কাউকে এগিয়ে রাখা যাবে না। যদি এই ম্যাচটার শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিকেটের যতগুলো বিভাগ আছে সেগুলোতে যে দল কম ভুল করবে, ভালো খেলতে পারবে, তারাই চ্যাম্পিয়ন হবে। যদি এগিয়েও রাখি, মানে খুব একটা এগিয়ে ভারতকে রাখা যাবে না। ম্যাচটাকে নিয়ন্ত্রণ করে বার করা, চাপ তো থাকবেই, সেই চাপকে দূরে ঠেলে চ্যাম্পিয়ন ট্রফিটা নেওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফাইনালের পর সেই ট্রফিটা আবার রোহিত শর্মার হাতে নেওয়া, এটা করতে গেলে অল আউট, মানে একটা টিম, গোটা টিমকে ভালো খেলতে হবে। যদি এটা করতে পারে নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে। এর আগে যতগুলো ম্যাচ হয়েছে খুব একটা প্লেইং 11-এ চেঞ্জেস দেখা যায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া হয়তোবা ইনজিওর্ড রয়েছে। যদি হার্দিক প্লেইং 11-এ না খেলে তাহলে কি নড়বড়ে হয়ে যাবে কোথাও একটা? না, নড়বড়ে হওয়ার তো প্রশ্ন নেই, তবে হার্দিক অলরাউন্ডার, হার্দিকের জায়গাটা যে জায়গায়, সেই জায়গাটাতে একটা মানে রিপ্লেস অলরাউন্ডার এই মুহূর্তে নেই। তবে হার্দিক বেসিক্যালি যেই জায়গায় খেলেন সেখানে তার বোলিং সাইডের জন্য একটা বিকল্প আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে হর্ষিত রানা। যদি হার্দিক না খেলেন, যদি ওই রকম কিছু হয়, তাহলে হর্ষিত রানা হয়তো ঢুকে যাবেন। আর যদি খেলতে পারেন, আমার যেটুকু ধারণা, হয়তো এই জায়গাতে কোনো পরিবর্তন আনবে না, কারণ দুজন অলরাউন্ডার, মানে দুজন জেনুইন অলরাউন্ডার এখানে রয়েছে। আরও একজন রয়েছে অক্ষর প্যাটেল। অক্ষর তো অসাধারণ খেলছেন, তো জাদেজাকে তো বসানোর প্রশ্নই নেই, তো আর রয়েছেন হার্দিক। এই অলরাউন্ডারদের ভূমিকা এই ধরনের ম্যাচে বা ইন্টারন্যাশনাল ম্যাচে একটা বিশাল মানে রাখে। তো সেই জায়গায় পান্ডিয়া যদি না খেলেন, তাহলে হয়তো হর্ষিতের থেকে ওই রকম ব্যাট পাওয়া যাবে না, কিন্তু বোলিং মোটামুটি রিপ্লেস আমরা করতে পারবো। প্লেইং 11-এর কি কোনো চেঞ্জেস হতে পারে? যদি পান্ডিয়ার বিষয়টা না থাকে, মানে যদি ও ফিটনেস পেয়ে যায়, তাহলে সে ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে নিউজিল্যান্ড মানে ভালো স্পিন বোলিংয়ের বিরুদ্ধে খেলতে পারে,
বিশেষ করে রাচিন রবীন্দ্র এবং উইলিয়ামসন, তাদের দুটো সেরা ব্যাট এই এবং মানে দুজনই ফর্মে আছে এবং দুজনই বিশেষ করে উইলিয়ামসনের বিশাল অভিজ্ঞতা। সেই ভারতের বিরুদ্ধে রান পেয়েছে, সেমিফাইনালে রান পেয়েছে, মানে ওর একটা ধারাবাহিকতার মধ্যে ও রয়েছে। তো ওরা যেহেতু ভালো স্পিন বোলিংয়ে খেলতে পারে, সেক্ষেত্রে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক একটা মানে 4 জন স্পিনার না খেলিয়ে কুলদীপের জায়গায় কি হর্ষিত রানাকে আনবে, এইরকম কোনো একটা সম্ভাবনা হবে কি না, এটা টিম ম্যানেজমেন্ট ম্যাচের আগে অবস্থা পরিবেশ পরিস্থিতি দেখে ফাইনাল করবে। তবে আমার মনে হয় যে যদি ফিট সবাই থাকেন তাহলে কোনো চেঞ্জেস আসবে না। মানে প্লেইং 11 যেরকম আছে সেরকমই থাকার কথা। থাকার কথা। বড় জোর চেঞ্জ হলো একটাই, মানে হওয়ার চান্স খুব কম, তারপরেও কুলদীপের জায়গায়, কারণ স্পিনারদের মধ্যে কুলদীপের বোলিংয়ের যে অ্যাগ্রেশন বা কুলদীপের বোলিংয়ের যে ধারটা, সেটা দুবাইয়ের এই পিচে এবং কন্ডিশনে সেরকম মানে রিফ্লেক্ট হচ্ছে না। কুলদীপ মূলত লেফটি এবং গুগলি ভালো করেন, সবথেকে বড় হলো তার প্রত্যেকটা বল থেকে উইকেট আসার মতো একটা পরিস্থিতি আমরা দেখি, কিন্তু দুবাইয়ে সেটা স্লো টার্নিং পিচে বা ওয়েদার কন্ডিশনে সেই রকম অ্যাগ্রেশনটা দেখা যাচ্ছে না। যদি চেঞ্জেস হয় মানে খুব মিনিমাম পার্সেন্টেজ মানে এটা হবে কি না, হলে যদি মনে করা হয় যে না আমার একটা পেসার খেলাবো এক্সট্রা, তাহলে হর্ষিত রানা ঢুকবে। তো দুবাইয়ের যে স্টেডিয়ামে কালকে খেলা হবে, সেই স্টেডিয়ামের পিচটা কেমন? ওই পিচে তো মানে স্লো টার্নিং পিচ এবং শুরুতে টান কিছুটা সময় থাকে, যারা ব্যাট করেন তাদের একটু ব্যাটসম্যানদের একটু সুবিধা হয়, যত সময় গড়ায় ততই এটা ড্রাই হয় এবং ড্রাই হওয়ার পরে এই পিচে রান করা খুব কঠিন হয়। টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার ছাড়া এই পিচে বড় রান করা খুব কঠিন। ফলে কি হয়, সেকেন্ড ইনিংসে যারা খেলবে মানে টসে জেতাটা প্রশ্নটা তখনই আসে যে টসে জিতলে পরে প্রথমে ব্যাটটা করে নিলে একটা রান বড় টার্গেট একটা দেওয়া যেতে পারে, পরে খেলাটা তো কঠিন, তো সেই জন্য টসের একটা ফ্যাক্টর থাকে। কিন্তু রোহিত শর্মা তো সবগুলো টস পর হেরে জিতে বাড়ি ফিরছে ম্যাচ। হ্যাঁ, এবারেও যদি সেই সাইকোলজি, ভারতীয় দলের যে বিষয়টা সেটা অন্য, কারণ অস্ট্রেলিয়ার সঙ্গেও যে ম্যাচটা হয়েছে সেখানেও তাদের 3 জন জেনুইন পেসার এই দলে নেই। হ্যাঁ, স্টার্ক নেই, তারপর কামিংস নেই, হ্যাজেলউড নেই, তো ওদের বোলিং লাইন আপটাও কিন্তু সেকেন্ড মানে দ্বিতীয় সারির। তো ওদের বিরুদ্ধে ভারত রান চেস করে কিন্তু বের করেছে ম্যাচটা। সব ম্যাচ যে বের করবে এমন তো কোনো কথা নেই না। ওই দিন ম্যাচটা ক্লোজ হয়েছিল, বেশ কিছু হার্দিক পান্ডিয়ার বেশ কিছু ডট বল দিয়েছিল, একটা সময় কিন্তু টেনশন এসেছিল, যাই হোক তারপর ভালো কানেক্ট হয়েছে, দুটো ওভার বাউন্ডারি, ম্যাচটা বেরিয়ে গেছে। কিন্তু বারবার এমন হবে এটা ভাবার কোনো কারণ নেই। রানটা 270-র কাছাকাছি গেলে প্রেশার কিন্তু থাকবে, প্রেশার থাকবে। এবার যেই আগে ব্যাট করুক না কেন, ব্যাট তো করতেই হবে। সেই দিকে ভারতের ব্যাটিং লাইন আপটা কতটা স্ট্রং? কারণ দেখা যাচ্ছে যে শুভমান গিল এর আগে ভালো পারফর্ম করলেও সেমিফাইনালের মতো একটা ম্যাচে কিন্তু প্রেশার নিতে পারেনি। রোহিত শর্মাও ব্যাটিং প্রথমে আসছেন, করছেন, কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছেন। তো শুরুটাই যদি এরকম নড়বড়ে হয়, তাহলে এরকম একটা প্রেশারের ম্যাচে ব্যাটিং লাইন আপ কতটা স্ট্রং? হ্যাঁ, সেটা প্রশ্ন থাকছে, কিন্তু গৌতম গম্ভীরের একটা কমেন্টস অস্ট্রেলিয়া ম্যাচের পরে, সেটা খুব ভালো করে যারা লক্ষ্য করেছেন তারা বুঝবেন, বা লাইভ যদি দেখে থাকেন স্ট্রিমিংয়ে, সেখানে তিনি বলেছেন যে রোহিত শর্মার মতো ব্যাটসম্যান যখন ব্যাট করতে যায় তার অ্যাগ্রেশন, তার অ্যাটিটিউড যেটা থাকে, এটা দলের পক্ষে খুব দরকার। রোহিত 20 করেছে না 80 করেছে না 100 করেছে সেটা বড় কথা না। অস্ট্রেলিয়া যে রানটা সেট করেছিল সেদিন 264, এটা চ্যালেঞ্জিং এবং বলবো অনেকটা প্রায় উইনিং টোটাল, সেটা একটা ভালো রান কিন্তু এই দুবাইয়ের পিচে। কিন্তু রোহিত শর্মা শুরুটাই করেছেন অ্যাগ্রেশন দিয়ে, এটা গোটা দলকে উজ্জীবিত করে। রোহিত যদি খেলেন তাহলে যে কোনো টার্গেট ভারত ছুঁতে পারবে, কোনো অসুবিধা নেই। এই শুরুটা ভালো করে হয়তো একটা সময় দাঁড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে শুভমনকে বলবো, শুভমন টেকনিক্যালি ভালো ব্যাটসম্যান, সাউন্ড ব্যাটসম্যান, এর আগেও সেঞ্চুরি করেছেন, তো সেই ক্ষেত্রে হয়তো সেমিফাইনালে ক্লিক করতে পারেননি। সব ম্যাচে যেমন হবে এরকম না। ব্যাটিং লাইন আপে ইন্ডিয়া ডেপথ অনেক বেশি, মিডল অর্ডার, টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার, লোয়ার অর্ডার, মানে প্রায় 8 নম্বর পর্যন্ত যে কেউ
ভালো রান করে জেতাতে পারে। এখন এই মুহূর্তে ভারতের ব্যাটিং লাইন আপে দুটো জায়গা এত সলিড হয়েছে এই টুর্নামেন্টে, এটা খুব ভাবনা চিন্তা করে মানে পরের ওয়ার্ল্ড কাপে বা পরের ওডিআইয়ে ভারতের কি লাইন আপ হবে এখনই তৈরি হচ্ছে। সেটা একটা হচ্ছে অক্ষর প্যাটেল আর একটা লোকেশ রাহুল, ওদের এমন জায়গায় সেট করা হচ্ছে মানে হয়েছে, সেখানে তারা মানে দলটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু মানে এখন পর্যন্ত সফল। লাস্ট ম্যাচটা যদি আমি দেখি বা তার আগের ম্যাচটাতে শ্রেয়াস, এই ম্যাচটাতে লাস্ট ম্যাচটাতে লোকেশ রাহুল এত সুন্দর খেলেছে। ওইদিকে বিরাট কোহলি, তার তো ধারাবাহিকতা, অসাধারণ ধারাবাহিকতা, 14,000-এর উপর রান, 300টার উপর ওডিআই ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ সলিড। তো টার্গেট 270 250-র কাছাকাছি যে কোনো টার্গেট সহজেই অ্যাচিভ করতে পারে, যদি না টিম কলাপস হয়, টোটাল কলাপস হয়। আর চ্যালেঞ্জিং টোটালও ভারত এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। আর যদি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপটা একটু আমরা একটু দেখি, নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে মূলত দুটো ভালো ব্যাট তারা শুরুর দিকে, ওপেনার এবং ফার্স্ট ডাউনে যে দুটো নাম বলেছিলাম, রাচিন রবীন্দ্র আর কেন উইলিয়ামসন। এই দুজনের যদি মানে দুজনকে যদি আমাদের টার্গেট থাকে বা এই দুজন, যেমন অস্ট্রেলিয়া ম্যাচে ট্র্যাভিস হেড যা খুশি করতে পারে, যেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে করেছিল আহমেদাবাদে, ও দাঁড়িয়ে গেছে, ইন্ডিয়া হেরে গেছে। সেম এখানে রবীন্দ্র আর এই উইলিয়ামসন, ওদের খুব বড় রান করতে দেওয়া বা ওদের ফ্রিকোয়েন্ট রান করতে দেওয়ার যদি আটকানো যায়, তাহলে ভারতের যে মানে প্রথম কাজটা ম্যাচটা গ্রিপে আনা, সেই গ্রিপের কাজটা করতে পারবে। বাকি যারা আছেন তারা অ্যাভারেজ মোটামুটি মানে রান করবেন, খুব একটা বড় স্কোর করবেন বা বড় রানে চেস করে জেতানোর সেই রকম ম্যাচ উইনার ওদের এই দুজন ছাড়া সেরকম আর নেই। তাহলে ওদের লাথাম আছে কিন্তু ওই অ্যাভারেজ মোটামুটি 30-40, বড় জোর একটা 50 করে দিল এই রকম। কিন্তু ম্যাচ উইনার হিসেবে যে দায়িত্ব নিয়ে আমি ম্যাচটা ফিনিশ করলাম বা ফিনিশার খুব ভালো, এইরকম নেই। তাহলে ভারতীয় বোলারদের টার্গেটে থাকছে মূলত এই দুজনে। একদম। ভারতীয় বোলিং লাইনটা যদি নিয়ে আমরা যদি একটু আলোচনা, বোলিং লাইনে সবথেকে আমাদের বড় ধাক্কা হচ্ছে বুমরা এই টুর্নামেন্টে না খেলা ইনজুরির জন্য। তারপরেও বলবো যে যেহেতু দুবাইয়ে খেলা হচ্ছে, আমাদের মানে স্লো টার্নিং পিচে আমাদের স্পিনাররা খুব ভালো বল করছে। বিশেষ করে অক্ষর প্যাটেল তো অসাধারণ, ওর লাইন লেংথ জায়গায় ফেলা। বরুণ চক্রবর্তী, ও তো মানে ক্রুশিয়াল টাইমে উইকেট বার করছে। অস্ট্রেলিয়ার সঙ্গেও সেম, ট্রাভিস হেডকে ওই আউট করেছে। তো এই ধরনের বরুণ চক্রবর্তীর মতো ওকে রিড করা বা ওকে খুব বেশি দেখার সুযোগও পায়নি, আর খুব ভালো জায়গায় বল রাখে। জাদেজা খুব ভালো বল করছেন, হ্যাঁ, মোটামুটি ওর যেই রোল সেটা একদম সুন্দরভাবে এখানে প্লে করা হচ্ছে। আর রয়েছেন কুলদীপের কথা আগেই বলেছি যে কোনো কারণেই হোক, হয়তো স্লো হওয়াতে, পিচটা একটু স্লো হওয়াতে ওর যে বলের যে অ্যাগ্রেশনটা, এটা একটু ধারটা একটু কম মনে হচ্ছে। এটা কোনো মানে মনে হয় না ফ্যাক্টর হবে। হয়তো ও নিজেকে ফাইনাল ম্যাচে যদি খেলে বা সুযোগ পায়, তাহলে নিশ্চয়ই ওর কোয়ালিটি দেখাতেও পারে। আর পেস বোলিংয়ে মোহাম্মদ সামির তো অসাধারণ, তার বুদ্ধির ওপর বল করে সে। কাট, সুইং, ভেরিয়েশন, প্রচুর ভেরিয়েশন থাকে। মোহাম্মদ সামি এক্সপিরিয়েন্সও আছে প্রচুর। তো সেদিক থেকে ওকে নিয়ে প্রশ্ন নেই। প্রশ্ন হলো সেকেন্ড পেসারকে নিয়ে, যেটা হার্দিক পান্ডিয়া এই টুর্নামেন্টে ততটা ভরসা দিতে পারেননি। যতটা ওর কাছ থেকে, যেহেতু একজন পেসার, জেনুইন পেসার এবং অলরাউন্ডার পেসার হিসেবে হার্দিক থেকে সেটা পাওয়া যাচ্ছে কম। ওটা হয়তো দেখা যাবে এই টুর্নামেন্টের পর হয়তো অন্য জায়গায় ভালোও করতে পারেন। পিচ, ওয়েদার কন্ডিশনে অনেক সময় এরকম হয়ে থাকে। নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ, আপনি যেটা প্রথমেই বললেন যে ভারতের তুলনায় একটু উইক, কিন্তু মানে বোলিং লাইন আপটা যদি আমরা একটু দেখি, ওখানে তো ওদের যে ক্যাপ্টেন সাতনার, ওই হচ্ছে ওদের মেইন স্ট্রাইক বোলার। ওর স্পিন বোলিংয়ে ওর মানে স্পিনার হিসেবে ও খেলে এবং যথেষ্ট অভিজ্ঞ।
ওর বল দেখে খেলতে হবে। রাচিন রবীন্দ্র এখানে অনেকটা তাকে ইউজ করা হবে। আর পেস বোলিংয়ের ক্ষেত্রে সেরকম আহামরি অ্যাগ্রেশন কারোরই নেই। যে দুজন আছেন অ্যাভারেজ বল করেন, বাকিরাও হয়তো পার্ট টাইম বোলার বা মোটামুটি কাজ চালাচ্ছেন। 6-7 জন বল করতে পারে, কিন্তু ওই দুজনের বিশেষ করে ক্যাপ্টেন ওই কিছুটা অ্যাডভান্টেজ পাবে। 2000 সালেও চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের এগেইনস্টে নিউজিল্যান্ড খেলেছিল, প্রায় 25 বছর নিউজিল্যান্ড জয়ী হয়েছিল। এবারও কি 25 বছর পর এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে, নাকি ভারত এখন সেই জায়গা থেকে অনেক ভালো পজিশনে আছে? না, ওটার সঙ্গে তুলনা আসবে না, এই কারণে বলছি। হ্যাঁ, রেকর্ড বইয়ে হয়তো 2025-এর পর নিউজিল্যান্ড যদি জেতে তাহলে বলবে 25 বছর পর জিতেছি, কিন্তু ওই যে দল যেটা ছিল, স্টিফেন ফ্লেমিং ছিলেন ক্যাপ্টেন, ওই টিমটার মধ্যে অনেক কোয়ালিটি প্লেয়ার ছিল, হ্যাঁ, অনেক ভালো প্লেয়ার ছিল। আর ইন্ডিয়ান টিমেও ছিলেন তখন। সেই সময় সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করেছিলেন ফাইনালে, সচিন তেন্ডুলকর 69 করেছেন, কিন্তু বাকিদের মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার ততটা রান দিতে পারেননি, যে কারণে রানটা খুব বড় হয়নি। কেনিয়াতে টুর্নামেন্টটা হয়েছিল। কিন্তু ওই দুটো দলের স্ট্রেংথের এখন অনেক আকাশ পাতাল মানে ফারাক। দুটো আলাদা মাঠ, আলাদা জায়গা, নতুন ম্যাচ, একেবারে মানে এটার তুলনা আসে না। তবু রেকর্ড বইয়ে তো থাকবেই। আর ওই প্রেশার নিয়ে ভারত নামবে না যে 2000 সালে হারিয়েছিল, এখনও কি হারিয়ে দেয় কিনা, ওইসব প্রেশার নিয়েও মানে ভারত চিন্তা করবে না। পাশাপাশি এটাও ভারতীয় দল চিন্তার বাইরে রাখবে যে আমরা ওদের গ্রুপ স্টেজে হারিয়েছি। গ্রুপ স্টেজের ম্যাচটা দুটো দলই সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছিল, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড। গ্রুপের ম্যাচটা ছিল কে টপ থাকবে পজিশনে, ওটা নিয়ে। আর প্রেশার কম ছিল যে আমি তো ছিটকে যাচ্ছি না, তো সেটার এক ধরনের কন্ডিশন বা এক ধরনের মানে পরিস্থিতি ছিল, তখন সেটা সেরকমভাবে খেলেছে। কিন্তু এই ফাইনাল ম্যাচে তো আর অপশন নেই, হারবে চ্যাম্পিয়ন, হ্যাঁ, ট্রফি হাতছাড়া। তো এই ম্যাচটার চাপ অনেক আলাদা, চাপটা বেশি থাকবে দু দলেরই। কিন্তু দু দলেরই। তো কি মনে হচ্ছে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে কি এবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি আনতে পারবে? আরো একটা প্রশ্ন এখানে অ্যাড করছি যে 12 বছরের একটা গ্যাপিং, মানে খুব লেখালেখি হচ্ছে যে 12 বছর পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে কিনা, আবার জয়ী হতে পারবে কিনা। মানে 2013 মহেন্দ্র সিং ধোনির পরে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে নতুন পালক যুক্ত হবে কিনা, এই প্রেশারটাকে কোথাও থাকবে? রোহিতের ক্যাপ্টেন্সি আমরা দেখেছি, খুব দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেন রোহিত। কালকে রোহিতের আমি বেশ কিছু মানে অনেকগুলো ওর লাইভ প্রেস মিটে আমি ছিলাম। লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপেও ছিলাম, ম্যাক্সিমাম সময়ই ও আসে। এসব নিয়ে রোহিত মানে ভাবনা চিন্তার মধ্যেই ওর থাকে না। এমনকি ও যদি রান পায় তবু যেভাবে কথা বলে, রান না পেলেও একই রকম। আসলে ওরা গ্রেট প্লেয়ার, রোহিত শর্মা, বিরাট কোহলি, ওরা এখন গ্রেট প্লেয়ার। ওদের ভাবনা চিন্তাই অন্যরকম থাকে, কোনো চাপ টাপ ওদের কাছে নেই। 12 বছর পর আবার পারবো কিনা সেগুলো নেই, কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে মাঠে নামে না ওরা। ওদের মানে এমনিতে ফর্মালি যে প্রেস মিটের বাইরে বলে, দেখো স্ট্যাটিস্টিক্স করার জন্য আমরা খেলি না, আমরা খেলি যদি স্ট্যাটিস্টিক্সে কিছু যোগ হয়, মানে প্লাস হয় হবে, না হলে নেই। আমরা স্ট্যাটিস্টিক্সে মানে আমার আরেকটা যোগ করতে হবে, এই জন্য খেলতে হবে, ওই ভাবনা নেই। মানে ওরা প্রফেশনাল একদম, ওরা জানে ওরা কি করতে নামে। তো সেই ক্ষেত্রে রোহিত শর্মার উপর কোনো প্রেশার নেই। আমি জানি ও এই ধরনের একদম বিন্দাস খেলে। আর রোহিত শর্মা অলরেডি মানে টাচ করে ফেলেছে মহেন্দ্র সিং ধোনিকে। মহেন্দ্র সিং ধোনিও T20 ওয়ার্ল্ড কাপ, 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি তিনটেরই ফাইনালে গেছে এবং তিনটে চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা বিরল ঘটনা যে তিনটেতেই গেছি, মানে তিনটে চ্যাম্পিয়নই আমার আছে। রোহিত শর্মা 50 ওভার্সে রানার্স হয়েছে কিন্তু ফাইনাল খেলেছে, T20 চ্যাম্পিয়ন করেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে গেছে। তো সেদিক থেকে ও কিন্তু কোনো পিছিয়ে নেই, হয়তো এক ধাপ মানে 1 মিলিমিটার পেছনে, কিন্তু ওর যে এই সময়েও সেই ধারাবাহিকতাটা ধরে রেখে এখনও দিয়ে যাচ্ছে ভারতকে, এটা কিন্তু আমাদের ওকে সম্মান জানাতে হবে। চ্যাম্পিয়ন হলেও ওকে স্যালুট করতে হবে। ও যদি চ্যাম্পিয়ন নাও হতে পারে, আমরা জানি যে একটা বিগ অ্যানাউন্সমেন্ট হয়েও যেতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরে, আগামীকালকের ফাইনালের পরে একটা বড় অ্যানাউন্সমেন্ট হয়তো দুটোই আসতে পারে।
যেটা আমরা টি-20-তে দেখেছি। তো সেরকম যদি আসে সেটাকে ওয়েলকাম করতে হবে। আমি বলছি না আসবেই, কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। কাপ যদি আসে তাহলে তো আরও বেশি সম্ভাবনা যে একটা হাই টাইমে একটা ভালো জায়গাতে আমরা গুড বাই জানালাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকের দিকে সবার চোখ থাকবে। একেবারে শেষের প্রশ্ন, যে ভারতীয় দল কি স্ট্র্যাটেজি নিয়ে কালকে মাঠে নামবে? স্ট্র্যাটেজি আসলে টসের পর থেকেই তৈরি হবে, টসের আগে স্ট্র্যাটেজি তৈরি হবে না, কারণ টিমের লাইন আপ যা আছে সবটা ঠিক আছে। আর স্ট্র্যাটেজি যেটা তৈরি হবে সেটা আফটার টস, আফটার ফার্স্ট সেশন, তারপর তো বাকি এন্ড পর্যন্ত। তো সেগুলো কি টিপস দেবে দলকে? গৌতম গম্ভীর আসলে ওনার যা আমি 2011-এ ওনাকে, মানে 2011-এ ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, তো সেই দলে ছিলেন উনি। তো তার আগে থেকেও দেখেছি, মানে ওর ডিসিপ্লিন, ভীষণ ডিসিপ্লিন ক্রিকেটার এবং খুব ভালো ক্রিকেটার, ক্রিকেটটা ভালো বোঝেন। অনেকে আছেন খেলেন খুব ভালো, কিন্তু বোঝার ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রেই জীবনের, যে আমরাও দেখি অনেক মাস্টারমশাই আছেন, উনি খুব ভালো মানে পড়াতে পারেন, কিন্তু হয়তো মানে খুব ভালো বোঝেন সব কিছু, কিন্তু তিনি পড়াতে গিয়ে হয়তো স্টুডেন্টরা ওনার কাছ থেকে সেভাবে নিতে পারেন। আবার অনেক দেখেছি মোটামুটি পপুলার হয়ে যান, যে এই স্যার তো আমাদের কাছে খুব ভালো বোঝান। তো ক্রিকেটটা ভালো বোঝেন গৌতম গম্ভীর, যে কারণে এবারের আবিষ্কার অক্ষর প্যাটেল, যে জায়গাতে ওকে মানে দেওয়া হয়েছে, যে রোল ওকে প্লে করানো হচ্ছে, এটা তো আমার মনে হয় যে ওর জন্য এটা হয়ে গেল, জায়গা হয়ে গেল। কারণ প্রমোশন একেবারে দুজনকে টপকে এই জায়গাতে এনে ওকে 5 নম্বরে ঢুকিয়ে দেওয়া, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। যাই হোক, এগুলো নিয়ে ভাবেন আগামী দিনে কিভাবে। গৌতম গম্ভীর তো আর শুধু এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবছে না, ও ভাবছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, যেটা আইসিসির 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ, ওই দিনে যে টিমটা হবে সেটা কি হবে। বিরাট কোহলি আর রোহিত শর্মা থাকবে না, ও স্বাভাবিক কারণেই। অনেকে বলছেন অনেক দিন আরও থাকুক, নেক্সট অলিম্পিকে যখন ক্রিকেট হবে সেখানেও গোল্ড মেডেল আনুক লস অ্যাঞ্জেলস থেকে। অনেক দূরের ব্যাপার, অনেক দূরের ব্যাপার, কারণ ফিটনেস একটা ব্যাপার আছে। আর কোনো ভালো ক্রিকেটারই চাইবে না যে আমাকে বাদ দিয়ে দেয় টিম থেকে, পারফরমেন্সের জন্য বাদ দিয়ে দিক। অস্ট্রেলিয়া সফরে আমরা যেমন দেখেছি, অস্ট্রেলিয়া সফরে ইন্ডিয়া যখন গেছে, তখন রোহিত শর্মা নিজে সরে দাঁড়িয়েছে যে আমার ব্যাট আমি পারছি না দিতে, ওরা খেলুক, হ্যাঁ, নিজের থেকে বলে সরে দাঁড়িয়েছে। যে এই বড় ক্রিকেটার এখানেই জায়গা ছেড়ে দেয়। স্মিথ যেমন বলে, অস্ট্রেলিয়ার স্মিথ যেমন বললো যে আমি ফুল টাচ বলে আউট হয়ে যাব, এটা আমার ক্রিকেট ক্যারিয়ারে কখনো হয়নি। এটা যখন হয়েছে তাহলে বোঝা গেল যে আমার এখন গুড বাই জানানোর সময় হয়ে গেছে। নিজের থেকে রিয়েলাইজ করতে পারে এই মাপের ক্রিকেটাররা যখন যাবে, যতদিন থাকবে, ওরা যা করবে সেটাকেই আমাদের সম্মান দিতে হবে। এবং আমার মনে হয় যে এই টিমটা একটা ভালো রেজাল্ট করে আরও একটা কাপ নিয়ে এই টুর্নামেন্ট শেষ করবে, এবং একটা ভালো জায়গাতে হয়তো এই দুজন ডিক্লেয়ারও করতে পারে, সেটা ওদের ব্যাপার। তবে কালকে আমরা বেশিরভাগই আশাবাদী যে আমরা কালকে কাপ নিয়েই ঘরে ফিরছি। ভারতের কাপ না আনার কোনো মানে লজিক নেই, বা কোনো বলবো যে কোনো রকম দলের কোনো সমস্যা বা কাপ না আনার ক্ষেত্রে কোনো ডিসঅ্যাডভান্টেজ কিছু নেই। টোটাল টিমটা যেটা আছে এটা কাপ পাওয়ারই, কিন্তু যেহেতু ক্রিকেট, ওই দিন ওই ম্যাচটা ওই সময়ে যে ভালো খেলবে, গোটা সময়টা যারা ব্যবহার করবে এবং খুব ভালোভাবে সব বিভাগে দাপট দেখাতে পারবে, তারাই চ্যাম্পিয়ন হবে। তো ইন্ডিয়া খুব ভালো ফ্লপ যদি না করে, ব্যাটিং লাইন আপে খুব বেশি খারাপ ফিল্ডিং না করে এবং খুব বাজে বোলিং না করে, তাহলে হারার কোনো প্রশ্ন নেই। তাহলে কালকে আমরা জিতবো সেই আশাই কিন্তু রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ দাদা। আগামীকালকের ম্যাচের দিকে গোটা দেশবাসীর চোখ থাকবে, বলা ভালো গোটা বিশ্ব তাকিয়ে থাকবে কালকে ভারত নিউজিল্যান্ডের ম্যাচে কি হতে চলেছে। তার জন্য অবশ্যই আমাদের চোখ রাখতে হবে টিভির পর্দায়। কি হবে, 12 বছরের প্রতীক্ষার অবসান হবে, আবার কি আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফির কাপটি ভারতীয় দলেরই হয় কিনা, সেই দিকে অবশ্যই আমাদের সকলের চোখ থাকবে কালকের সন্ধ্যার জন্য। এখনকার মতো টক শো এখানেই শেষ করছি। পরবর্তী অন্যান্য আপডেটের জন্য চোখ রাখবেন সায়ন্তন টিভির পর্দায়। নমস্কার।